This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. हमको नहीं पता कि कर लगी আমার ছোট ছেলে কাগজ আমি কোথায় দিয়ে যাব ছেলে যে কোথায় ভর্তি করব আমি এরকম অনেকবারই হয়েছে আমরা নিজেরাই বুঝিয়েছি খাল থেকে পানি তুললেও হতো 145 है सब पता नहीं है हाँ आप लोग कहाँ थे तब हम लोग नमाज पढ़ने गए हुए थे ফায়ার ব্রিগেড আছে আসতে লেট করেছে যার পরে আমাদের সব সর্বশেষ হয়ে গেছে আমাদের আর কিছু বেঁচে নেই আর সারা জিন্দগি পর কেটে যায় টুকটাক হয়েছে আর আমাদের কিছু বেঁচে নেই ফায়ার ব্রিগেড অন্য জায়গা থেকে আসতে একটু সময় তো লাগে 10-15 মিনিট লাগে তাদের ওই অভিযোগটা যে একসঙ্গে মানে ম্যাজিকের মতন কাজ হলো না কেন ম্যাজিকের মতন তো সব সময় কাজ হয় না তদন্ত হোক আগুন নিভোক তারপরে কেন যে কুল ডাউন হবে তারপরে দেখা যাবে কি কারণে লেগেছে না মুখ্যমন্ত্রী মনিটরিং করছে আমার সঙ্গে যে ফিরাদ হাকিমেরও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর কথা বলেছেন শীতের ঠিক আগে বহু মানুষের মাথার ওপর থেকে ছাউনিটা চলে গেল ভাল লাগে বলুন এই তপস্যার বস্তিতে আজ আগুন কেন লাগলো কার দোষে লাগলো সরকারের ত্রুটি কোথায় কি হতে পারত কত দ্রুত দমকল আসতে পারত দেখুন এই সমস্ত খুঁত খুঁজতে শুরু করলে কোথায় গিয়ে যে শেষ হবে তার তো কোনো নিশ্চয়তা নেই তাতে এই মানুষগুলোর কোনো লাভ হবে সুরাহা হবে না কোনো মীমাংসাতেও পৌঁছানো যাবে না তপস্যার বস্তিবাসীদের কত দ্রুত নিরাময় হোক যে শুনলেন এক ভদ্রলোক বলছিলেন যে আমার সারা জীবনের পরিশ্রম সারা জীবনের সঞ্চয় সব পুরো ছাই হয়ে গেল দেখুন এটুকুনি আশা করতে পারি যে কোথাও গিয়ে তাদের অনেক অনেক যে ক্ষতি হয়েছে সেগুলো হয়তো পূরণ হবে হোক না কোনো কিছুই তো অপূরণীয় নয় কিন্তু এই আগুনটা বড্ড চোখের মধ্যে লেগে থাকছে আর শুধু চোখে লেগে থাকছে না জানেন তো ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছে কেন জানেন এই আগুনটা তবু চোখে দেখা যায় কিন্তু ওই যে আগুন ছাই চাপা অবস্থায় রয়েছে তলায় তলায় ধিকি জ্বলছে তার খেয়াল আমরা রাখছি তো আমাদের পশ্চিমবঙ্গ আগুনের বিছানার ওপর শুয়ে আছে এমনি বলছি না তপস্যার এই হতভাগ্য মানুষগুলোকে দেখে আজ আমাদের মনে সহানুভূতি হচ্ছে সহানুভূতির ঢেউ স্বনাগরিকের বিপর্যয় দেখে তো এটাই হওয়া উচিত কিন্তু কখনো যদি আমাদের দেখে রাজ্যের অন্য কোথাকার বা অন্য রাজ্যের কোনো মানুষের এই একই রকম সহানুভূতি হয় তখন ভালো লাগবে আমাদের আশঙ্কাটা যে অমূলক নয় সেটা তো আজ পরিষ্কার করে দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং এসটিএফ এর আইজি গৌরব শর্মা কেন জানেন নাশকতা চালাতে আমাদের রাজ্যে আল কায়দার বাঙালি জঙ্গিরা ঢুকে পড়েছে বলে তারা বলেছেন তারা আমাদের মধ্যেই মিশে রয়েছে আমাদের রাজ্য থেকে অন্যত্র ছড়িয়ে পড়ছে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে তারা কয়েকজন ধরা পড়েছে কিন্তু চাইরা তারা তো অধরা এড়িয়ে যাওয়া অস্বীকার করা কোনোটারই তো উপায় নেই তাই কয়েকটা কথা আজ বলতেই হচ্ছে যে কথাগুলো না বললেই নয় ভারতের ঢুকে কলকাতা আগরতলা 7 সিস্টার সব দখল করে ভারতকে খন্ড করে বিজয় করে বাংলাদেশে ফিরে আসবে আমাদের ভারতের সাথে যুদ্ধ করতে হবে না আপনারা কয়েকদিন পর দেখবেন কলকাতা
চেন্নাই, তারাই আন্দোলন করবে ভারতের বিরুদ্ধে। ভারত আপনারা তখনই যাবেন যখন ভারতীয় সরকার, ভারতীয় নাগরিকরা আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে হাত জোর করে নিতে যাবেন। বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক ভাবে মোদির বিরুদ্ধে আমরা মামলা করব। ঢাকা শহরে প্রধান ধর্মস্থান বায়তুল মোকাররম, সেখানে শুক্রবারের প্রার্থনার পর ভারতের বিরুদ্ধে এই বিষ ছড়ানো হচ্ছে। বক্তা, তার নাম মোহাম্মদ মিনহাজ প্রধান। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সে একটা নতুন দল তৈরি করেছে, নাম তিসরে ইনসাফ। এবার সেই দলের পায়ের তলার মাটি পোক্ত করতেই ক্রমাগত ভারত বিরোধী প্রলাপগুলো বকে চলেছে। কলকাতার, চেন্নাই সব জায়গায় নাকি বিদ্রোহ হবে, ভারতের বিরুদ্ধে বিদ্রোহ, ভারতের মানচিত্রটাই বদলে যাবে এবং মোদির বিরুদ্ধে সে নাকি মামলা করবে। দেখুন, এই মিনহাজ প্রধানের মতো ছুটকো ছাটকাদের ভারতীয় গোয়েন্দারা খুব বেশি গুরুত্ব দেন না, কিন্তু মিনহাজ যেটা বলছে সেটা তো মোহাম্মদ ইউনূসও বলছেন। ইউনূসের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম, সে তো 16ই ডিসেম্বর ওই সোশ্যাল মিডিয়ায় মানচিত্র সহ সেই ইচ্ছের কথাটা প্রকাশ করেছে। অন্য কেউ করলে একটা কথা হয়, কিন্তু মাহফুজ আলম সে তো ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে এবং সব থেকে বড় কথা, তাকে কোনো দফতর বা বিভাগ দেওয়া হয়নি, সে প্রধান উপদেষ্টার দফতরে রয়েছে। তার মানে তারা অপার ক্ষমতা, যে কোনো দফতরের ওপর সে ছড়ি ঘোরাতে পারে। আর তাকে তো এই যাবতীয় জুলাই আগস্টের যে অভ্যুত্থান, তার যাবতীয় কৃতিত্ব, তার মাস্টার মাইন্ড, এইটা তো ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূস খোদ আমেরিকায় বসে বলে এসছেন। মাহফুজ এই দায়িত্বটাই নিয়ে বসে রয়েছেন নাকি সব জায়গায় ওই বিভিন্ন রকম ষড়যন্ত্র করবেন? দেখুন, তার এই প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় তার মনের ইচ্ছেটা ছড়িয়ে দেওয়ায় বিষয়টার সন্দেহের জায়গায় নেই। পশ্চিমবঙ্গ পুলিশ রীতিমতো প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে উত্তর পূর্বাঞ্চল থেকে, ভারত থেকে বিচ্ছিন্ন করতে বাংলাদেশি জঙ্গিরা আমাদের রাজ্যে ঢুকে পড়েছে। তার মানে আমরা সত্যি সত্যি আগুনের বিছানার ওপর শুয়ে রয়েছে। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডোরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। এই আশঙ্কাটাই তো আমরা গত কয়েকদিন ধরে প্রকাশ করে আসছিলাম। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে আমরা স্লিপার সেলের কথা বলেছি, কীভাবে জঙ্গিরা তাদের নেটওয়ার্কটা সাজাচ্ছে। হয়তো কোনো একটা ইঙ্গিতেই সবাই মিলে একসঙ্গে, আপনাদের দেখিয়েছিলাম ফ্ল্যাশ মব যেরকম হঠাৎ করে জনগণের মধ্যে থেকে বেরিয়ে এসে সংঘবদ্ধভাবে একটা নিজেদের উদ্দেশ্য সাধন করে চলে যায়, কখনো নাচে, কখনো গায়। এই সেরকমই এরাও যে সেরকম সংঘবদ্ধভাবে কোথাও নাশকতা চালাবে না, তার কোনো গ্যারান্টি রয়েছে? শুনলেন তো বক্তব্য পুলিশ কর্তা। দেখছিলাম আর ভাবছিলাম, দেখুন, দর্জিরা না কাঁচি চালায়। একজনের কথা বলবো, তিনি কাঁচির মতো করে পেন্সিল চালিয়েছিলেন। তার নাম স্যার সিরিল র্যাডক্লিফ। পাতি পেন্সিল চালিয়েছিলেন তিনি, আর তাতেই অবিভক্ত ভারতের খণ্ডবিখণ্ড হয়ে গেছিল। অবিভক্ত ভারতের মানচিত্রের উপর পেন্সিল চালিয়ে দেশভাগ করেছিলেন র্যাডক্লিফ, আর তাতে পাঞ্জাবের গুরুদাসপুর কালক্রমে ওই এঁকে বেঁকে গেছে, তো ভারতের থেকে গেছিল। আর ভাগ্যিস থেকে গেছিল, কারণ কাশ্মীরের সঙ্গে ভারতের যোগসূত্র তো ওটাই ছিল। 48-এ ওই পাক হানাদাররা যখন কাশ্মীরে এসেছিল, তখন এই গুরুদাসপুর দিয়েই তো ভারতীয় সেনা গিয়ে শ্রীনগর উদ্ধার করে। দীর্ঘদিন ধরে গুরুদাসপুরকে ভারতের গর্দান বলতো পাকিস্তান। এই গুরুদাসপুর যার জন্য দখল করার জন্য দফায় দফায় তারা মিলিটারি প্ল্যানিং করেছে, লাভ হয়নি। আর তারপরে তো ভারত ওই হিমাচল প্রদেশ দিয়ে কাশ্মীরে যাওয়ার রাস্তা, মানে বিকল্প রাস্তা, সেটা তৈরি করে নিয়েছিল। কিন্তু তারপরেও গুরুদাসপুর এখনও গুরুত্বপূর্ণ। আর আমাদের শিলিগুড়ি করিডোর তো তেমনই,
সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা, কারণ উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগসূত্র হচ্ছে এই সংকীর্ণ ভূভাগ। এর পশ্চিম দিকে বিহার, পূর্ব দিকে বাংলাদেশ, উত্তর দিকে নেপাল আর ভুটান, আর সিকিমের ওপারেই চীন। তার মানে 4টে আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি এই শিলিগুড়ি করিডোর, যাকে মুরগির গলার মতো দেখতে বলে চিকেন স্নেক বলে। যেদিন বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিদায় নিলেন, সেদিন থেকেই লাগাতার চিকেন স্নেক দখল করার প্রচার চলছে। আর শুধু চিকেন স্নেক না, তার সঙ্গে সঙ্গে ওই 7 সিস্টারকে তারা নিয়ে নেবেন। আপাত দৃষ্টিতে মনে হবে এগুলো প্রলাপ, আপাত দৃষ্টিতে মনে হবে এটা কারোর ওই চিত হয়ে শোয়ার মতো চেষ্টা আর কি। কিন্তু আসলে এটাকে নিয়ে হাসি মশকরা করার জাস্ট কিচ্ছু নেই, কারণ আছে। এই এলাকা এমনিতে দেখুন ভারতকে অস্বস্তিতে ফেলার ক্ষমতা চীন ছাড়া আর কারোর নেই। পাকিস্তান কাশ্মীরেই কিছু করতে পারেনি, পশ্চিমবঙ্গে কী করবে? আর বাংলাদেশ তো ধারে কাছে নেই। কিন্তু শিলিগুড়ি করিডোরে যদি একটা সাম্প্রতিক যে মানে জনবিন্যাস দেখা গেছে, তার ভিত্তিতে একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করা যায়, দূর থেকে কলকাঠি নাড়া যায়, মানে আমাদের অভ্যন্তরেই যদি একটা নাড়াচাড়া করে দেওয়া যায়, কিংবা যদি রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায়, বুঝতে পারছেন তো? যাই হবে সেটা আমাদের দেশের ভেতর থেকেই হবে। তাহলে কি হবে ভাবতে পারছেন? উত্তর পূর্বাঞ্চলে ভারতের সামরিক আর অসামরিক সরঞ্জাম চলাচলে বিরাট সমস্যা হবে। উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা তার ফলে বিঘ্নিত হবে। দেখুন, দিল্লিতে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল শারজিল ইমাম। তখন শারজিলের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে সে বলেছিল 5 লক্ষ মানুষ শিলিগুড়ি করিডোরে কোনো একটা জায়গায় জমায়েত করতে পারলেই উত্তর পূর্বাঞ্চল পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, অসম থেকে বাংলা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তাতে কী হবে? যুদ্ধই করতে হবে না, শান্তিপূর্ণ আন্দোলন করে একটা মুক্তাঞ্চল তৈরি করে ফেলা যাবে, এবং সেটা করারই পরিকল্পনা করেছিল সে। বিষয়টা কতটা বাস্তবসম্মত এবং কতটা বিপজ্জনক আমাদের জন্য বুঝতে পারছেন? দেখুন, যারা এইভাবে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করে তারা আসলে সম্প্রদায়কে অস্বস্তিতে ফেলে, আর এখানে তারা নিজেদের সম্প্রদায় থেকে আলাদা করে ফেলে। তারা না স্বদেশী না সাম্প্রদায়িক, তারা আসলে সন্ত্রাসবাদী। দেখুন, শারজিল ইমাম IIT বোম্বের স্নাতক, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে সেখানেই PhD করছিলেন, তখনই গ্রেফতার হয়েছিলেন। দারুণ সুন্দর দেখতে, দেখলেন তো? সাম্যবাদের বিভিন্ন উদ্ধৃতি কথায় কথায় তার মুখে চলে আসতো। বেশ একটা প্রতিবাদীর ইমেজ ছিল আর কি। এই বিষয়গুলো মানুষজন খুব ভালো নেয়, বিশেষ করে ইয়াং জেনারেশন। তার ফলে ওই প্রতিষ্ঠার বিরোধী ছাত্র সমাজের মধ্যে দারুণ জনপ্রিয়। এই ভাইরাল ভিডিও সামনে আসার পর অনেকেই কিন্তু বুঝতে পেরেছিলেন তারপর যে কি ভয়ঙ্কর একটা ভুল করে ফেলতে পারছিলেন তারা। শারজিল আসলে আমাদের দেশের ভালো চান না, তিনি আমাদের দেশের কেউ নন, তিনি আসলে সন্ত্রাসবাদী। ওদিকে ঢাকার ওদিকের জঙ্গি গোষ্ঠীগুলো কি বুঝেছিল? তারাও বুঝে গেছিল চিকেন স্নেকের একটা বিশেষ জায়গার জনবিন্যাস এমনই যে সেখানে খুব সহজে মুক্তাঞ্চল তৈরি করা যায়। এটাই তো ওই বাদল অধিবেশনে নিশিকান্ত দুবে সংসদে তুলেছিলেন। কি বলেছিলেন একবার খেয়াল করে দেখুন। মালদা মুর্শিদাবাদ নিয়ে যদি লোক ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তো দেখবেন আস্তে আস্তে যেভাবে ঢুকছে লোকজন, তারা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে ফেলবে। সেটা করা হচ্ছে। এবার কখন বলেছিলেন এই কথাগুলো? তখনও কিন্তু শেখ হাসিনার পতন হয়নি। যখন এই কথা বলা হচ্ছে তখন তিনি বহাল তবিয়তে ওখানে বসে শাসন করছেন। তার মানে কি? একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার সময় থেকেই চলছিল, অথবা তারও অনেক আগের থেকে। দেখুন, পশ্চিমবঙ্গকে ব্যবহার করে যারা ভারতের ক্ষতি করতে চায় তাদের টার্গেট কিন্তু ওই চিকেন স্নেক। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা জঙ্গি গোষ্ঠীগুলোর উপর খড়গহস্ত ছিলেন, আর পাকিস্তানও মদদ দেওয়ার মতো জায়গায় ছিল না। নিজেদের আর্থিক অবস্থা খুব খারাপ,
জঙ্গিদের টাকা জোগাবে কোত্থেকে। তাই কোনো জঙ্গি গোষ্ঠী চিকেন স্নেকে সমস্যার সৃষ্টি করতে পারেনি। এবার শেখ হাসিনার বিদায়ের পর ইউনূস সরকার তো সমস্ত জঙ্গিকে মুক্ত দিয়ে দিয়েছে, যাবতীয় সবাই মুক্ত। আল কায়েদার এই উপমহাদেশের শাখা আনসারুল বাংলা, এই জঙ্গি গোষ্ঠীর নেতা জসিমউদ্দিন রহমানি দিব্যি মুক্তি পেয়ে গেছে। আর কত রকম অপরাধ যে সে করেছিল ভাবতে পারবেন না। এবং তার মধ্যে রয়েছে ওই 7 ব্লগার হত্যার অপরাধ। এর মধ্যে এর জন্য তো তাকে যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়েছিল, সেও মুক্তি পেয়ে গেল। এবার জসিমউদ্দিন মুক্তি পাওয়ার পরেই আনসারুল বাংলা এই পশ্চিমবাংলার দিকে নজর দিয়েছে। আসাম আর বাংলার এসটিএফের যৌথ অপারেশনে আসাম, মুর্শিদাবাদ আর কেরালার থেকে 8 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ধরা পড়েছে মিনারুল শেখ আর আব্বাস আলী। কেরাল থেকে ধরা পড়েছে বাংলাদেশের মোহাম্মদ শাদ, সেও তো প্রথমে এই বাংলাতেই এসেছিল, তারপর বাংলা থেকে অসমের কোকরাঝরে যায়, তারপর অসমে নূর ইসলামের বাড়িতে আশ্রয় নিয়েছিল। নূর ইসলাম সে তো আগেও দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার হয়। বা দেখুন, নূর আর মুজিবুর বাংলায় স্লিপার সেল সদস্যদের সঙ্গে দেখা করে। ধৃতদের সঙ্গে যোগাযোগ ছিল আনসার প্রধানের ডানহাত ফরহাদের। পাকিস্তান আর বাংলাদেশের সাথে লাগাতার যোগাযোগ ছিল ধৃতদের। এই এতগুলো নাম, এতগুলো জিনিস বললাম, এই ইঙ্গিত আমরা পাচ্ছিলাম, আপনাদের দিচ্ছিলাম, কিন্তু সেটা আমাদের সেই যা প্রতিবেদন, যা আমরা আশঙ্কা করছিলাম, তাতে শিলমোহর দিয়েছে আজকে পুলিশ। মিনারুল শেখ ইনি একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েছেন, খুব সম্প্রতি শুরু করেছিলেন 10-12 জন 14 জন বাচ্চাকে নিয়ে। এবং দ্বিতীয়জন যে মোহাম্মদ আব্বাস আলী, তিনি একটি মোটর পাম্পের মেকানিক। এই আব্বাস আলী 2018 সালে একজন নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের মামলা, পক্সো মামলায় অভিযুক্ত ছিলেন, চার্জশিট দেওয়া হয়েছিল। তিনি 2 বছর জেলও খেটেছেন। দুজনের বাড়ি থেকে তল্লাশির সময়, গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে, তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি। পেন ড্রাইভ পাওয়া গেছে 16 GB, এবং কিছু মোবাইল ফোন এবং আরও কিছু ফেক আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে। এবং এই জসিমউদ্দিন রহমানিকে হাসিনাবাদের সরকার 2016 সালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কারণ 7 জন উদারমনা ব্লগারকে নির্মমভাবে হত্যা করার দায়ে সরাসরি যুক্ত ছিল। এই জসিমউদ্দিন রহমানিকে ইউনূসের এই অবৈধ অসাংবিধানিক সরকার আসার সঙ্গে সঙ্গেই মুক্তি দেয়। দেখুন, আব্বাসের পেন ড্রাইভে একটা জেহাদি ভিডিও পাওয়া গেছে। মুক্তি পাওয়ার পরেই তো নোয়াখালীতে সভা করেছিল জসিমউদ্দিন রহমানি, সেখানে ভারত বিরোধী উস্কানি দেয়, এটা সে প্রকাশ্যে করছে। আর তলায় তলায় পশ্চিমবঙ্গ আর অসমে স্লিপার সেলগুলোকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য কি? নানা রকম অছিলায় পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করা, একটা অস্থিরতা সৃষ্টি করা, যাতে ওই চিকেন স্নেকে অচলা অবস্থা তৈরি করা যায়। অসমেও সেটা করা। এবার দুর্গাপুজোয় কিছু অশান্তি হয়েছে, আশা করি পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সেগুলোর দিকে এবার বিশেষ নজর দেবে, কারণ বিষয়গুলো আর ওই তুচ্ছ হঠাৎ করে উত্তেজনার বশে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এর পেছনে বিদেশ থেকে কলকাঠি নাড়া হচ্ছে, কারণ অকারণে বা তুচ্ছ কারণে বড় ধরনের অশান্তি হলে তার পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বলে ধরে নিতে হয়। দেখুন, মিনারুল আর আব্বাস যে মগজ ধোলাই করতো সে তো পুলিশই জানিয়েছে। আমরা জানতে পেরেছি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর, সব রাজনৈতিক দলের ছোট আর মাঝারি মাপের নেতারা এই দুজনের টার্গেট হতো, যাতে রাজ্যের গণতান্ত্রিক যে রাজনৈতিক পরিকাঠামো, একটা প্রত্যেকটা দলের যে একটা সাংগঠনিক পরিকাঠামো, সেটাই নড়বড়ে হয়ে যায়। এটা দরকার কেন জানেন? কারণ যখন এরকম সাম্প্রদায়িক অশান্তি ছড়ায় বা কোনো রকম দেশের ভেতরে অস্থিরতা তৈরি হয়, সেটা সবার আগে সামলে দিতে পারে রাজনৈতিক দলের একটা মজবুত সাংগঠনিক পরিকাঠামো। সেই জায়গাটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু খুব সহজে এই উল্টোপাল্টা পরিস্থিতিগুলোকে সামাল দেওয়া যায় না। 2006 থেকে 2011 এই 5 বছরে জঙ্গলমহলে খেয়াল করে দেখুন, একই কায়দায় বামফ্রন্টের নিচু তলার নেতাদের খুন করত মাওবাদীরা। লক্ষ্য তো একই ছিল।
এবার দুই রাজ্যের পুলিশ জাতীয় স্বার্থে হাতে হাত মিলিয়ে কাজ করেছে, তাই এটা বড় সড় চক্রান্ত ফাঁস হয়ে গেছে। কিন্তু আনসারুল বাংলার সব জঙ্গিকে গ্রেফতার করা হয়ে গেছে, এই আত্মতুষ্টিতে গোয়েন্দারা কিন্তু এতটুকু ভুগছেন না, কারণ তাদের কাছে খবর রয়েছে আমাদের রাজ্যে এই মুহূর্তে বেশ কয়েকজন জঙ্গি আরও লুকিয়ে রয়েছে। এবার এই আশঙ্কাটা সত্যি না হলেই বোধহয় আমরা খুশি হতাম, কিন্তু ঘটনাচক্রে এইগুলোকে আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এই বাংলায় যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে, জঙ্গিরা যদি এই বাংলায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে, তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা যেন আমরা সংকীর্ণতার ঠুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি। ভোটে জিতেছি, অতএব সব কিছু ঠিক হয়, অল ইজ ওয়েল, কারণ আমি ভোটে জিতেছি। ভোটে জেতার মানে অল ইজ ওয়েল নয়। বহুবাজার বিস্ফোরণ, জঙ্গি হানা মশলা ছিল না আরডিএক্স। আসামের জঙ্গিদের কাছে পৌঁছানোর সময় ট্রাক ধরা পড়েনি। মার্কিন তথ্য কেন্দ্রের সময় ভোরবেলা জঙ্গি হানা হয়নি। তো জঙ্গি হানা পশ্চিমবঙ্গে একের পর এক জঙ্গি হানা হয়েছে। এখন তো ধরে নিচ্ছে, ধরা পড়ে যাচ্ছে, আর অনেক কম আর করছে। তো বাংলাদেশ বর্ডার পাহারা দিতে পারে না জঙ্গি ঢোকে। রাজ্যগুলোকে টাইট কিভাবে করবে না করে নিজের দায়িত্বটা পালন করো। বিএসএফে তোমার আন্ডারে, তুমি বিএসএফকে সক্রিয় করো যাতে ক্রস বর্ডার টেরোরিজম সেটা যাতে না হয়। অন্য নিজের দেশকে প্রোটেকশন রাখা এটা স্বরাষ্ট্রমন্ত্রীর মেন কাজ, সেটার থেকে ফেল করছে। দেখুন, এই ঝগড়াটা শুনে আমরা অভ্যস্ত, কিন্তু এবার এই কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম দুজনের গলাতেই তেমন জোর দেখতে পেলেন না। তার কারণ পুলিশ তো অলরেডি প্রেস কনফারেন্স করে বসে আছে, আর তারা জানেন, যদিও বললেন যে এবার তো তাও ছোটোখাটো মানে হবে এরকম একটা ব্যাপার। এটা হবে মানে অতীতে জঙ্গি হানা হয়েছে বলে এখনও হলে কোনো ক্ষতি নেই, এটা বলাটা যে কত বড় নিজেদের জন্য গাড্ডা খোরা, সেটা তৃণমূল নেতারা বুঝতেই পারছেন। আর এবার তো অভিযোগটা বিজেপি করছে না, কংগ্রেসের অধীর চৌধুরী করছেন। জবাব অবশ্য একই, ওই তৃণমূলের জবাব, অনুপ্রবেশের জন্য বিএসএফ দায়ী। আর অনুপ্রবেশকারীরা যে ঢুকে পড়ে ভারতের যাবতীয় পরিচয়পত্র, নথি সব জোগাড় করে ফেলছে, সেটা কাদের দায়? এই প্রশ্নের উত্তর এখনও শাসক দলের নেতাদের কাছ থেকে পাওয়া যায়নি, দেবেনও না, দেওয়াটা মুশকিল। বিষয়টা গুরুত্বপূর্ণ বলেই তো রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ অফিসাররা এই নিয়ে প্রেস কনফারেন্স করলেন। বিএসএফ যার অধীনে, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাল রাতেই রাজ্যে এসছেন, বিএসএফের একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন, কিন্তু বাংলাদেশ আর অনুপ্রবেশ নিয়ে কোনো কথা বলেননি। এটাই স্বাভাবিক। বাংলাদেশ নিয়ে বলবেন বিদেশমন্ত্রী, সেটা সংসদে বলেছেন। অমিত শাহের দায়িত্ব দেশকে ভেতর থেকে সুরক্ষিত রাখা, সেই রিপোর্ট তিনি নিয়মিত নিচ্ছেন বলেই তো শোনা যায়। গতকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লিতে এসেছিলেন। ওই কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সাথে বৈঠক করে তিনি ফিরে গেছেন। কাশ্মীরের রিপোর্ট নেওয়ার পর দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে এসছেন। মানে বুঝতে পারছেন, কাশ্মীরের পরেই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে কেন্দ্র কতটা চিন্তিত, এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে। গোয়েন্দারা সীমান্তবর্তী জেলাগুলি নিয়ে বিশেষভাবে চিন্তিত, বিশেষ করে মুর্শিদাবাদ নিয়ে, কারণ গত কয়েক বছরে মুর্শিদাবাদে জঙ্গি তৎপরতা অনেক বেড়ে গেছে। এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত দুটি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা। একটা মুর্শিদাবাদ, একটা হচ্ছে আলিপুরদুয়ার। মুর্শিদাবাদ মৌলবাদী ও জঙ্গি নাশকতা চক্রান্তের সফট টার্গেট। ভারত বাংলাদেশের 4000 কিলোমিটারের মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্তই 2217 কিলোমিটার, অর্থাৎ অর্ধেকের বেশিটাই বাংলার সীমান্ত। এর মধ্যে আবার প্রায় 1000 কিলোমিটার কাঁটাতারবিহীন। কাঁটাতারহীন কিন্তু অতন্দ্র পাহারায় আমাদের সীমান্তরক্ষী বাহিনী। তারপরেও ঠুকছে জঙ্গিরা, ছলে বলে কৌশলে ওপার থেকে এপারে এসে ঘাঁটি গাড়ছে স্লিপার সেলের সদস্যরা। মুর্শিদাবাদ থেকে ধৃত 2 জঙ্গির কাছ থেকে মিলেছে বিস্ফোরক তথ্য।
এপারে রাজনৈতিক নেতাদের টার্গেট করা হচ্ছে বলে খবর। বাংলা, অসম ও দক্ষিণ ভারতে গোষ্ঠী সংঘর্ষ বাঁধানোর ছক ছিল বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। মুর্শিদাবাদের ফারাক্কা ও জলঙ্গিতে একাধিক বৈঠক করেছিল স্লিপার সেলের এই দুই জঙ্গি। সূত্রের খবর, সীমান্ত লাগোয়া জলঙ্গির চরবদ্রা এলাকায় ওপারে সিম ব্যবহার করছে জঙ্গিরা। সীমান্তের কিছু জায়গায় নেটওয়ার্ক মিলছে বলে স্থানীয়দের দাবি। ব্যবহার কেউ করে কেউ করে না। গ্রামীণ ফোন এখানে পাওয়া যায়। গ্রামীণ ফোন আমরা ব্যবহার করি, তখন কেউ করে কোন সময় তো কেউ সবাই তো বলে না। সিমটা ব্যবহার করা যায়, বাংলাদেশি সিম, বাংলাদেশের সিম থাকে, ইন্ডিয়ান সিম থাকে, সবাই ব্যবহার। এর আগে তো দেখতাম কথা বলতো বাংলাদেশি সিম তো অ্যাভেলেবল থাকে। সূত্রের খবর, সীমান্ত লাগোয়া গ্রাম চরবদ্রা উদয়নারায়ণপুরে বাংলাদেশি সিম কার্ড মিলেছে। ওপারের রবি, গ্রামীণ ফোন, টেলিটক, বাংলা লিঙ্ক এসবের কানেকশন নাকি মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় সহজেই পাওয়া যায়। बॉर्डर सिक्योरिटी का सिस्टम हो वो बिल्कुल तैनात है और इस तरह की कोई एक दो घटनाएं जो हैं वो घटनाएं को पकड़ने के लिए हम लोग पूरी तरह से सुसज्जित हैं। এদিনই মুর্শিদাবাদের ফারাক্কা জাফরগঞ্জে নদীর ধারে অনেক আধার কার্ড উদ্ধার হয়েছে। পুলিশের ভয়ে কেউ ফেলে পালিয়েছে বলে অনুমান। ফোনে সিম হোক বা আধার কার্ড জঙ্গি নাশকতার অন্যতম হাতিয়ার হিসেবেই বারবার ব্যবহৃত হয়েছে। অতীতের অভিজ্ঞতায় সতর্ক রাজ্য, কেন্দ্র, সরকার দুপক্ষই। 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের ডোমকল, বেলডাঙ্গা, লালগোলা, বহরমপুর, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ থেকে মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 2018 সালে শামশেরগঞ্জ থেকে STF-এর হাতে ধরা পড়েছিল এক জঙ্গি। আর 2019-এ মুর্শিদাবাদের ডোমকল, রানীনগর, জলঙ্গি থেকে 6 জঙ্গিকে ধরা হয়েছিল। 2020-র 1 নভেম্বর রানীনগরের নজরানা থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছিল NIA।